আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। এবার অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের ৮ বছর দণ্ড, এরই মধ্যে সাজা খাটা হয়ে গেলেও আপিল করবে আসামি পক্ষ। দুইটি ধারায় সর্বমোট ৮ বছরের শাস্তি দিয়েছেন। আমরা এই কনভিকশনটাকে আমরা চ্যালেঞ্জ করি এবং এই কনভিকশনের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করি। ভ্যালি পরিচালনা করতে বোর্ড গঠন করে দেবেন হাইকোর্ট। ই কমার্স ব্যবসায় বেপরোয়াপনা বন্ধে নজরদারি বাড়াচ্ছে মন্ত্রণালয়। বিকেলে আবারও হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে, রুটিন চেক আপ বলেছেন মহাসচিব। কেবল নিরপেক্ষ ইসি গঠনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মত বিশ্লেষকদের। প্রশাসন ও সরকারের আন্তরিকতা জরুরি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি পুরোপুরিভাবে সঠিক কাজ না করে, সরকার যদি সক্রিয়ভাবে সহযোগিতা না করে, তাহলে কি পারবে নির্বাচন কমিশন একাই সবকিছু করতে? দুর্গাপূজার মহাসপ্তমীতে দেবীর চরণে অঞ্জলি প্রদান, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে ভক্তদের ভিড়। টি-20 বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। পিঠের ব্যথায় খেলতে পারবেন না মাহমুদুল্লাহ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। জানাবো বিস্তারিত খবর। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৭-এর বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম এ মামলার রায় ঘোষণা করেন। তথ্য গোপনের জন্য ৩ বছর এবং অবৈধ সম্পদ অর্জন মামলায় আরও ৫ বছরের সাজা দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। এরই মধ্যে সাজা খাটা হয়ে গেলেও আপিল করবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। গত ৪ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত ৭-এর বিচারক রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। ২০০৭ সালের ২৮ মে যৌথ বাহিনীর হাতে আটক হন তিনি। পরে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলাটি ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় দায়ের করা হয়। মামলা চার্জশিটে বাবরের বিরুদ্ধে ৭,৫,৯১,৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করা হয়। জেলে থাকাকালীন অবস্থায় HSBC ব্যাংক সিঙ্গাপুর থেকে 2টো ব্যাংক ড্রাফট আসছে। এই টাকাটা তার অ্যাকাউন্টে ৬,৭৯,০০,০০০ টাকা জমা হয়েছে। এখন এই টাকার মালিক তিনি, আর আমরা প্রমাণ করতে পারলাম না। এই কথা যদি বলেন এটা তো ঠিক হলো না। দুইটি ধারায় সর্বমোট ৮ বছরের শাস্তি দিয়েছেন। ২৬-এর ২ ধারায় দিয়েছেন ৩ বছর, আর ২৭-এর ১ ধারায় দিয়েছেন ৫ বছর। তবে উনি বলছেন যে উভয় সাজা কনকারেন্টলি চলবে। আমরা এই কনভিকশনটাকে আমরা চ্যালেঞ্জ করি এবং এই কনভিকশনের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করি। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনায় বোর্ড গঠন করে দেবেন হাইকোর্ট। একজন করে সাবেক বিচারপতি, সচিব, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও আইনজীবী সমন্বয়ে গঠিত হবে এই বোর্ড। আগামীকাল এ বিষয়ে আদেশ দেবেন বিচারপতি খুরশিদ আলম সরকারের বেঞ্চ। সকালে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিষয়ে এক শুনানিতে এমনটাই জানান হাইকোর্ট। এর আগে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব তথ্য হাইকোর্টে জমা দেন রেজিস্ট্রার ফর জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম RJSC-কে। ইভ্যালি অবসায়ন চেয়ে ভোক্তা ফরহাদ হোসেনের করা আবেদনের শুনানিতে এসব সিদ্ধান্ত জানান হাইকোর্ট। এর আগে কেন অবসায়ন করা হবে না তা জানতে চেয়ে নোটিশ দেয় হাইকোর্ট। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি হতে পারে, আরেকজন হয়তোবা সেক্রেটারি আইদার রানিং অথবা এক্স সেক্রেটারি হতে পারে, আরেকজন হয়তোবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে এবং একজন আইনজীবী হয়তোবা থাকতে পারে। এরকম 4 জনের একটা বোর্ড হয়তোবা কালকে গঠন করবে, এরকমই একটা অভিপ্রায় ব্যক্ত করেছে। যে যিনি পিটিশনার আজকে দরখাস্ত করেছেন, তিনি তার উচিত ছিল ভোক্তা অধিকারের কাছে একটি দরখাস্ত করা বা প্রতিযোগিতা কমিশনকে জানানো বা RJC-কে জানানো এইসব অনিয়মের ব্যাপারে, কিন্তু তার কোনোটিই তারা করেননি। না করে তারা সরাসরি এই ওয়াইন্ডিং আপের দরখাস্তটি করেছেন। ই কমার্স পরিচালিত হবে কিভাবে? নীতিমালা নাকি আইন দ্বারা নিয়ন্ত্রণ হবে এই ব্যবসা?
এ বিষয়ে খোদ সরকারই দ্বিধাদ্বন্দ্বে। গঠন করা হয়েছে পৃথক কমিটি। এই কমিটি সিদ্ধান্ত দেবে নতুন করে আইন করতে হবে কিনা। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বেপরোয়াভাবে পরিচালিত এই ব্যবসার লাগাম টানতে কঠোর তদারকি প্রয়োজন, আর বিশ্লেষকদের পরামর্শ নিয়ন্ত্রণের মধ্যে রেখেই কার্যক্রম পরিচালনা করতে হবে। করোনা সংক্রমণের মধ্যেই ফুলে ফেঁপে বড় হয় ই কমার্স। ঘরবন্দি জীবনে জনপ্রিয় হয় অনলাইন কেনাকাটা। তবে হাজারের বেশি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বেপরোয়া ব্যবসা শুরু করে কয়েকটি প্রতিষ্ঠান। অতি লাভের আশায় ফাঁদে পা দিয়ে এখন নিঃস্ব হাজার হাজার মানুষ। প্রশ্ন হচ্ছে, ই কমার্স নিয়ন্ত্রিত হবে কিভাবে? নীতিমালাতেই চলবে নাকি নতুন আইন প্রয়োজন? সেই সিদ্ধান্ত নিতেই গঠন করা হয়েছে কমিটি। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠন করা ওই কমিটি 15 দিনের মধ্যে সুপারিশ প্রণয়ন করবে। এছাড়া প্রয়োজন হলে আগামী 2 মাসের মধ্যে আইনের খসড়া প্রণয়ন করবে ওই কমিটি। তবে এই মুহূর্তে তদারকি বাড়াতে চায় বাণিজ্য মন্ত্রণালয়। তদারকিটা শক্তিশালী করার একটা প্রক্রিয়া নেওয়া হচ্ছে যে কমার্স মিনিস্ট্রিতে আমরা আইআইটি উইং এ আরো কয়েকজন অফিসার স্টাফকে ইনভলভ করে এটা আরেকটু ক্লোজলি মনিটর করা যায় কিনা। ডিজিটাল ই কমার্স পরিচালনায় নির্দেশিকা প্রণয়ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে 7 পাতার ওই নির্দেশিকা পরিপালন না করা হলে শাস্তি কি হবে তা উল্লেখ করা হয়নি। স্বাভাবিক ব্যবসায় কিন্তু প্রতারণা বা এই ধরনের অভিযোগ আছে, কিন্তু তো সিমিলার অপরাধ কিন্তু আপনার ই কমার্সেও, তাহলে ওখানে যে ধরনের পানিশমেন্ট হয়, যে ধরনের বিচার ব্যবস্থা হয়, এখানেও সেম। এখানে আসলে নতুন করে আইনের কোনো কিছু নেই, কিন্তু আইনের প্রয়োগটা জরুরি। সংশ্লিষ্টরা বলছেন, ই কমার্স পরিচালনার ক্ষেত্রে নতুন আইনের প্রয়োজন নেই, তবে প্রচলিত বিধিবিধানের কঠোর বাস্তবায়ন করা প্রয়োজন। খুব অল্প সময়ের ভিতর কিন্তু পুরো জিনিসটা করছে। অনেক মানুষ বুঝে উঠতে পারে নাই, অনেক ব্যবসায়ী বুঝে উঠতে পারে নাই, সরকারের প্রশাসনও হয়তো বা অনেক ক্ষেত্রে এগুলো বুঝে উঠতে পারে নাই। অভিযোগ এসছে, কিন্তু এত দ্রুত যে এরকম হয়ে যাবে এটা হয়তো অনেকের ধারণারও বাইরে ছিল। পৃথক কর্তৃপক্ষ গঠন করে ব্যবসা নিয়ন্ত্রণের পরিকল্পনা থাকলেও দীর্ঘসূত্রিতার আশঙ্কায় সেই জায়গা থেকে সরে এসেছে বাণিজ্য মন্ত্রণালয়। ডিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করাতে বিকেল 3টায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চলতি বছর 10 এপ্রিল নমুনা জমা দেওয়ার পর 11 তারিখ খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে। পরদিন সিটি স্ক্যান করাতে খালেদা জিয়াকে একই হাসপাতালে নেওয়া হয়। তখন সিটি স্ক্যানের প্রতিবেদনে খালেদা জিয়ার ফুসফুসে ন্যূনতম সংক্রমণ পাওয়া যায় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। দ্বিতীয় দফায় করোনার নমুনা জমা দেওয়ার পর 25 এপ্রিলে ফলও পজিটিভ আসে। সিটি স্ক্যান সহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য 27 এপ্রিল তাকে হাসপাতালে নেওয়া হলে আরও পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়। মামলা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশে গণতন্ত্রের সঙ্গে যার নামটা অবিচ্ছেদ্য, একে কোনোদিন আলাদা করা যাবে না। গণতন্ত্র মানেই খালেদা জিয়া। তাকে আজকে মিথ্যা মামলা দিয়ে তাকে অসুস্থ অবস্থায় গৃহে অন্তরীণ করে রেখেছে। আজকে তিনি আবার হাসপাতালে যাচ্ছেন অসুস্থ অবস্থায়, আজকে আবার যাবেন। নির্বাচন কমিশনের মেয়াদের শেষ পর্যায়ে নতুন করে আবারও সামনে আসছে পুরনো প্রশ্ন। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ কমিশনই কি যথেষ্ট? বিশ্লেষকরা বলছেন, শুধু ইসি নিরপেক্ষ হলেই হবে না, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসন আর সরকারের আন্তরিকতাও জরুরি। নির্বাচন মানেই উৎসবের আমেজ, তবে সে আনন্দে ভাটা পড়েছে গেল কয়েক বছর। এজন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন কেউ কেউ। একটা কনস্টিটিউশনাল বডি নিয়ে এই যে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়া, এটা কিন্তু আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। ক্ষমতাসীন দলকে খুশি করতে গিয়ে তারা হয়তো তাদের ওই ম্যান্ডেটের জায়গা থেকে সরে যান। কমিশনের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে সাবেক নির্বাচন কমিশনার সোহুল হুসাইন মনে করেন, ব্যর্থতার এই দায় শুধুমাত্র ইসির নয়। তিনি বলেন, ভোট আয়োজনের নেতৃত্বে কমিশন থাকলেও মাঠে মূল দায়িত্ব পালন করে স্থানীয় প্রশাসন। আইন হওয়াও জরুরি, অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। কিন্তু যতদিন আইন না হয়েছে ততদিন আমরা কি করব? ততদিন আমরা এই প্রক্রিয়াতে যাচ্ছি, একটা সার্চ কমিটি এবং খুব উঁচু স্তরের লোকজনকে দিয়ে এই কমিটি গঠন করা হচ্ছে। এই জায়গাতে অবশ্য একটু কথা, যে তারাই যে দিলেন কিনা, তারা কি সাজেশন দিলেন, কারা অ্যাপয়েন্টমেন্ট পাইলেন, এগুলো আমাদের কাছে স্বচ্ছ না। সংবিধানে কমিশন গঠনে আইনের কথা বলা আছে, তাই সবার আগে আইন করা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। তবে গ্রহণযোগ্য ভোটের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশনই যথেষ্ট নয় বলে মনে করেন তারা।
জনগণ যদি সচেতন হতো তাহলে সাধ্য ছিল নির্বাচন কমিশন সব কিছু না মেনে নির্বাচন করা, কিংবা নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি পুরোপুরিভাবে সঠিক কাজ না করে, সরকার যদি সক্রিয়ভাবে সহযোগিতা না করে, তাহলে কি পারবে নির্বাচন কমিশন একাই সব কিছু করতে? যারা নির্বাচন কমিশনে অ্যাপয়েন্টেড হবেন তাদের মধ্যে যদি এই বোধটা না থাকে যে এটা একটা কনস্টিটিউশনাল পজিশন, সেই কমিটমেন্টটা যদি তাদের মধ্যে না থাকে, সেটা কিন্তু আপনি সার্চ কমিটি দিয়েই করেন আবার আইন দিয়েই করেন, সেটা এই সবসময় প্রশ্নবিদ্ধ হবেই। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আসছে ফেব্রুয়ারিতে। এবারও সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠনের কথা জানিয়েছে সরকার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেবীর চরণে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর পূজা পর্ব শেষ হয়েছে। মণ্ডপে মণ্ডপে এখন প্রতিমা দর্শনে যাচ্ছেন ভক্তরা। ভোরে হয়েছে কলাবউ স্নান। দেবীর নবপত্রিকা প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় সপ্তমী পূজার আচার অনুষ্ঠান। নানা আচার রেওয়াজে নবপত্রিকা প্রবেশ করেন দেবী দুর্গা। এরপর দর্পণে দেবীকে স্নান করানো হয়। পরে শুরু হয় সপ্তমী বিহিত পূজা। প্রকৃতিকে দেবীর শক্তিরূপে দেখতে কলাগাছ সহ 9টি উদ্ভিদ বা পাতা দিয়ে পূজা করা হয় সপ্তমীতে। শাস্ত্রমতে মহাসপ্তমীতে 16টি উপাচারে হয় দেবী দুর্গার পূজা। একই সঙ্গে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নান, পুষ্পমাল্য, চন্দন দিয়ে পূজা করা হয় দেবীর। বাঙালি হিন্দু শাস্ত্র সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে এখন শারদীয় উৎসবের রং। এবছর মার কাছে প্রার্থনা হচ্ছে, এবছর যেরকম আমরা সুন্দর করে পুজোটা উদযাপন করতে পারছি, যা গত বছর করতে পারিনি, এটাই যেন আগামী বারগুলোতেও চলতে থাকে। একটা আনন্দময় পরিবেশে সেটা যেন আগামী বছর খুব ভালোভাবে উদযাপন করতে পারি, যেন করোনাটা এই বছরই পৃথিবী থেকে বিদায় নিক। প্রণাম করলাম, প্রার্থনা করলাম সবাই যেন ভালো থাকে। আমরা নতুন জামা পুজোর জন্য কিনেছি। সুস্থ মতে চলতে পারি, মার কাছে এই আশীর্বাদ কামনা করি। খুলনা থেকে পূজার খবর জানাবেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, মণ্ডপে মণ্ডপে ভক্তদের সমাগম কেমন দেখছেন? মণ্ডপে যে ভক্তদের সমাগম সেটি সকাল থেকেই শুরু হয়েছে রবিন, কারণ শারদীয় দুর্গা উৎসব হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে মাসব্যাপী কিন্তু আনন্দ, উৎসাহ, উদ্দীপনা লেগেই থাকে। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে পূজার দ্বিতীয় দিন সপ্তমী পূজা, এবং সপ্তমী পূজায় বিশেষ যে অনুষঙ্গ সেটি হচ্ছে বেদ এবং চণ্ডী মন্ত্র উচ্চারণ করে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা। সেটি কিন্তু ব্রাহ্মণের মাধ্যমে সকালবেলাই হয়েছে, কারণ এই তিথিটি সকাল 9:56 পর্যন্ত ছিল। সেই সময়কালের মধ্যেই এটি সম্পন্ন হয়েছে। এরপর পূজার যে আনুষঙ্গিকতা, পূজার কল্পরম্ভ এবং আজকের দিনে 9টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে দেবীকে আমন্ত্রণ জানানো, তাকে সন্তুষ্টি করা এবং দেবীর পছন্দনীয় যে সমস্ত খাবার রয়েছে সেগুলো দিয়েও কিন্তু পূজার ডালিটা সাজিয়ে তাকে সম্প্রদান করা হয়েছে। মন্দিরে মন্দিরে এখনও ভিড় রয়েছে। কিছু সময় পরে হয়তো অঞ্জলির যে ব্যবস্থাটা রয়েছে সেটি সম্পন্ন হবে। এরপর খানিকটা বিরতির পরে সন্ধ্যা থেকে মন্দিরে আবার ঢল নামবে, কারণ এর আগের বছরগুলোতে আমরা দেখেছি সন্ধ্যা থেকেই কিন্তু দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয় প্রতিটি মন্দির প্রাঙ্গণ। শুধু দেবী দর্শনই নয়, দেবী দর্শনের সাথে সাথে সেখানকার যে সমস্ত আলোকসজ্জা করা হয় এবং সেখানে যে সমস্ত প্যান্ডেল করা হয় দৃষ্টিনন্দন, সেগুলো দেখতে কিন্তু আমরা দেখি যে ছোট বড় সকলে মিলে গভীর রাত পর্যন্ত খুলনার মানুষ, যত রাত হয় মনে হয় যে মানুষে মানুষে ভিড় নামে, মানুষের ঢল নামে মন্দিরগুলোতে। সেটি কিন্তু আজ থেকে শুরু হবে। অপরদিকে সন্ধ্যায় মন্দিরগুলোতে আরতি রয়েছে। এছাড়াও পূজার আরও কিছু কল্পাদি রয়েছে যেগুলো সপ্তমী তিথিতে হয়, সেগুলো কিন্তু সন্ধ্যার পর একে একে উদযাপিত হবে। এবং যারা ভক্তরা এখানে এসেছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা দেবীর পায়ে প্রণাম করে দেবীকে অঞ্জলি দিয়ে তারা প্রার্থনা করেছে যে করোনা চলে যাবে এবং আগামীতে এই দেশই নয় পৃথিবীর এই মহামারী দূর হওয়ার পরে আবার মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং দেবী পুনরায় সামনের বছর আবার এই ধরাধামে চলে আসবে, তাকে পূজা করবে এবং ভক্তবৃন্দ তার কাছ থেকে আশীর্বাদ নেবে। অসংখ্য ধন্যবাদ সহকর্মী প্রবীর বিশ্বাস। দলীয়করণ এবং আমলা লীগের মাধ্যমে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি
ডিআরইউতে কৃষক দলের প্রতিনিধি সভায় তিনি তথ্য জানান। বলেন, আমলাদের দ্বারা দেশ পরিচালনা করছে সরকার। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দুর্নীতি আর লুটপাটের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগ। এ সময় সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, যেখানে জনগণ ভোট দিতে পারবে। বিচার হবে, কাঠগড়ায় এদেরকে দাঁড়াতে হবে বন্ধুগণ, যে তারা সংবিধানকে ধ্বংস করেছে, সংবিধানকে কেটে ছেড়ে শেষ করে দিয়েছে, মানুষের অধিকারগুলোকে হরণ করেছে এবং বাংলাদেশকে একেবারেই একটা ফ্যাসিস্ট একটা রাষ্ট্রে পরিণত করেছে বন্ধুগণ। ডিপ স্টেট। এখন তো আওয়ামী লীগ কোথায়? এখন তো সমস্ত হচ্ছে আমলাদি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কার্যালয় ভবনের সামনে অংশ ধসে পড়েছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সাহেববাজারের দ্বিতল শতবর্ষী ভবনটি গণপূর্তের মালিকানাধীন, যা কয়েক বছর ধরেই ছিল ঝুঁকিপূর্ণ। আজ ভোরে হঠাৎই সামনের অংশটি বিকট শব্দে ভেঙে পড়ে। ওই সময় ভবনে 5 জন থাকলেও তাদের কোনো ক্ষতি হয়নি। ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ জানান, গণপূর্তের কাছ থেকে নিচতলার রাজশাহী প্রেস ক্লাব ও দোতলায় ইজারা নেয়া ওয়ার্কার্স পার্টির। দীর্ঘদিন ধরে তারা ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কারের জন্য গণপূর্তকে বলছিলেন, কিন্তু তারা কান দেননি। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি। ভোর 5:40-এর দিকে হঠাৎ একটা আওয়াজের হলো, তখন আমরা নিচে নেমে দেখছি যে এই পরিস্থিতি হয়েছে। দুঃখের বিষয় হলো, সত্য গণপূর্তের ডিভিশন 1 যিনি ইঞ্জিনিয়ার সাহেব, উনি ফোন রিসিভ করেন না। আর ওনাকে জানানোর পরও, বারংবার জানানোর পরও তিনি কিন্তু এখানে আসেনি এবং এটা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি, এবং যার কারণে আজকে এই অবস্থাটা হয়েছে। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য অবৈধ স্থাপনা। জমির মালিকানা দাবি করে এসব দোকানপাট থেকে নিয়মিত ভাড়া তুলছে স্থানীয় প্রভাবশালী চক্র। অবৈধ স্থাপনা উচ্ছেদে নানা সীমাবদ্ধতার কথা বললেও শিগগিরই অভিযান শুরুর আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। ব্যস্ততম ঢাকা সিলেট মহাসড়ক, রাস্তা ঘেঁষে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। মহাসড়কের 52 কিলোমিটার অংশ পড়েছে নরসিংদীতে। রাস্তাসহ দুপাশ মিলিয়ে সর্বনিম্ন 70 ফুট থেকে সর্বোচ্চ 170 ফুট পর্যন্ত জায়গার মালিকানা সড়ক বিভাগের। সরকারি এসব জায়গায় গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। সবচেয়ে বেশি জায়গা বেদখল হয়েছে সদরের ভেলানগর, মাধবদী, শেখের চর ও শিবপুরের ইটাখোলায়। সরকারি জায়গা মনে করেন সরকারের কোনো কাজে লাগে না দেখে মানুষের দোকানদারি করে। এটা অবৈধই। সরকার জায়গা খাইলে বলেছে বুঝায় আমরা মনে করি করে দিলে খাইতেছি, গরিব মানুষ কি করবে। দোকানদাররা জানান, সরকারি জায়গা হলেও প্রতি মাসে নিয়মিত ভাড়া গুনতে হয় তাদের। অভিযোগ আছে, স্থানীয় প্রভাবশালী চক্র জমির মালিকানা দাবি করে এই ভাড়া আদায় করছে। প্রতি মাসে 500 টাকা দিই, বছর সব নিজেরা করে লইছি, তারপরও প্রশাসনের ভাড়া দিতে হয়। সরকার নিছে না, সরকার নেওয়ার আগে যারা মালিক আছেন তা করে ভাড়া দিই। জমিটা সরকারি জমি, আমাদের আগের আছে, এটা দহিত হিসেবে রেখেছি। সড়ক ও জনপথ বিভাগ বলছে, সরকারি এসব জায়গা ব্যক্তি মালিকানা দাবির সুযোগ নেই। অবৈধ স্থাপনা উচ্ছেদে নানা সীমাবদ্ধতার কথাও জানান নির্বাহী প্রকৌশলী। কোনো জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হলে আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করে করতে হয়, কারণ আমরা নিজেরা দিতে পারি না। সড়ক ভবনে স্টেট অফিসার রয়েছেন, তার কাছে পত্র দিই, ম্যাজিস্ট্রেট নিয়োগ করে, পুলিশ নিয়োগ করে আমরা সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করি। এছাড়া ডিসি অফিসে, জেলা প্রশাসক অফিসেও আমরা পত্র দিই, চাহিদা দিই যে আমাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেলে অবৈধ স্থাপনার কারণে বিভিন্ন পয়েন্টে দেখা দেয় যানজট। সবশেষ 2019 সালের ডিসেম্বরে উচ্ছেদ অভিযান চালায় সড়ক বিভাগ। জাহিদ হাসান, যমুনা নিউজ। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ডক্টর ইনামুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ নেওয়া হলে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বেলা 11টার দিকে তাঁর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই নাট্য ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানান। বেলা 12টার দিকে মরদেহ শহীদ মিনার থেকে নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল বুয়েটে। সেখানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। বাদ-জোহর জানাজা শেষে বর্ণিল কবরস্থানে দাফন করা হবে এই গুণীজনকে। সোমবার বিকেল 4টার দিকে বেইলি রোডের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর ইনামুল হক।
৭৮ বছর বয়সে থেমে গেলেও বরেণ্য কিংবদন্তি এই নাট্যকারের পথ চলা। 1943 সালের 29 মে ফেনী সদরে জন্মগ্রহণ করেন ইনামুল হক। শিক্ষকতার পাশাপাশি অভিনয় দুই পেশাতেই সমান পারদর্শী ছিলেন তিনি। বুয়েটে 43 বছর শিক্ষকতা করেছেন। এদেশের মানুষ তাকে চেনেন গুণী নাট্যকার হিসেবে। 2012 সালে 21 পদক পান ডক্টর ইনামুল হক। ডক্টর এনামুল হক শুধুমাত্র একজন বরেণ্য শিক্ষাবিদ বা নাট্য ব্যক্তিত্বই ছিলেন না, তিনি ছিলেন আমাদের আদর্শের অন্যতম প্রতীক। ডক্টর ইনামুল হক আসলে সবার ছিলেন। একজন বরেণ্য ব্যক্তিত্বকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত। এই শূন্যতা আসলে পূরণ হবে না। অভিনয় জগৎ যেমন শিক্ষা জগৎ, সর্বত্র সব মানুষের সাথে আমাদেরকে কথা বলতে শিখেছেন। তার মতো এমন একজন গুণী মানুষের হঠাৎ প্রস্থান সত্যিকার অর্থেই এটি জাতির জন্য বেদনার। তীব্র স্রোতের কারণে বন্ধ শিমুলিয়া বাংলাবাজার নৌ রুট। তার প্রভাব পড়েছে পাটুরিয়া দৌলতদিয়া। এর মধ্যে পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় প্রায় 5 শতাধিক যানবাহন। ভোর থেকেই ঘাটের দুই পারে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ আরও বাড়ে। অনেকেই পূজার ছুটিতে বাড়ি যাচ্ছেন বলে ঘাটের এই পরিস্থিতি বলে ধারণা বিআইডব্লিউটিএসসি কর্মকর্তাদের। দীর্ঘ সময় ধরে আটকে থেকে গরমে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে গতকাল থেকেই শিমুলিয়া বাংলাবাজার নৌ রুট বন্ধ। স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে রুটটিতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 টাকা। কয়েক বছর ধরে সেপ্টেম্বর অক্টোবরে দেশে পেঁয়াজের দামে ঝাঁঝ দেখা যাচ্ছে, যা চলতে থাকে ডিসেম্বর পর্যন্ত। আজ রাজধানী বাজারে মানভেদে খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। গতকাল দাম ছিল 65 থেকে 70 টাকা। ভারতে পেঁয়াজ উৎপাদনে ক্ষতি হলে কিংবা দাম বাড়লে বাংলাদেশেও দাম বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। দেশে বছরে 25 লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। গেল অর্থ বছরে দেশে 29.5 লাখ টন উৎপাদন হয়েছে। জমি থেকে তোলার সময় নষ্ট হওয়া, নিম্নমান ও পচে যাওয়ার কারণে 25% পর্যন্ত ফেলে দিতে হয়। ফলে 6 থেকে 7 লাখ টন আমদানি করা হয়ে থাকে। আমদানি করা পেঁয়াজেরও 10% প্রক্রিয়াজাতকরণে নষ্ট হয়। ব্যবসায়ীরা আশাবাদী পূজার ছুটির পর সরবরাহ বাড়বে। পাইকাররা জানিয়েছেন একদিনের ব্যবধানে দর কিছুটা কমেছে, তবে মহল্লার দোকানে এর প্রভাব পড়তে কিছুটা সময় লাগবে। পেঁয়াজ বেচতেছে আজকে 65 টাকা কেজি, গতকালকে বেচছে 70, আজকে কেজি প্রতি 5 টাকা কমছে। দেশি পেঁয়াজ কালকে ছিল 70 টাকা কেজি, গতকালকে ছাড়া আজকে 5 টাকা কেজিতে কমছে। ইন্ডিয়ান পেঁয়াজ ছিল গতকালকে হচ্ছে 60, আজকে 55। রাজধানী নদ্দা এবং জয়পুরহাটে অভিযান চালিয়ে কিডনি কেনাবেচা চক্রে 5 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টার ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। র্যাব মুখপাত্র জানান, ফেসবুক পেজের মাধ্যমে চক্রটি প্রতারণা করে আসছিল। এ পর্যন্ত শতাধিক মানুষের সাথে তারা প্রতারণা করেছে বলে জানায় র্যাব। কিডনি নিয়ে চুক্তি অনুযায়ী টাকা না দেওয়ার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। চক্রটি ঢাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগ করে কিডনি লাগবে এমন রোগীর তথ্য সংগ্রহ করে। পাশাপাশি যারা কিডনি দিতে চায় তাদেরকেও জোগাড় করে চক্রটি। অভিযানে ভুক্তভোগীদের পাসপোর্ট, ভিসার কাগজপত্র, দেশি বিদেশি মুদ্রা জব্দ করে র্যাব। যারা বিত্তশালী ব্যক্তি আছেন তাদেরকে প্রাথমিকভাবে কিডনি সংক্রান্ত সমস্যার সেবার কথা তারা এই ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করেন, প্রচারণা। পরবর্তীতে তারা বলেন যে এখানে আসলে তাদের কিডনি ট্রান্সপ্লান্টেশন করা প্রয়োজন এবং যারা বিত্তশালী আছেন তাদের কাছ থেকে 15 থেকে 20 লাখ টাকার মাধ্যমে কিডনি ম্যানেজ করে দেওয়া সম্ভব বলে তার এই ফেসবুক পেজের মাধ্যমে সে প্রচারণা করে। করোনার দীর্ঘ ছুটির পর মাসখানেক হলো খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, তবে এখনও ফেনীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুপস্থিত বহু শিক্ষার্থী। অনুপস্থিত শিক্ষার্থীরাই ঝরে পড়েছে বলে শঙ্কা প্রকাশ করছেন শিক্ষকরা। ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। শিক্ষার্থীদের পদচারণায় মুখর ফেনীর স্কুল কলেজ। স্বাস্থ্যবিধি মেনেই চলছে ক্লাস। আছে করোনা সচেতনতামূলক প্রচারও। ছাত্রছাত্রী অনুপস্থিতির হারও অনেক। কলেজ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে অনেকের বিয়ে হয়ে গেছে, তারপর অনেকের পড়ালেখা আগাতে পারে নাই। তাদের ফ্যামিলিকে ম্যানেজ করতে হবে, না হলে তো তারা আসতে পারবে না। পারিবারিক চাপ বা ইত্যাদির কারণে তাদের সংসারে ধরতে হবে, তো ওই জন্য কেউ বিভিন্ন কাজে চলে গেছে। শিক্ষকরা বলছেন করোনার প্রভাবে দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। এতে বাল্যবিয়ের শিকার অনেক ছাত্রী। জীবিকার তাগিদে কর্মসংস্থানে জড়িয়েছে ছাত্ররা।
হয়তো কিছু কিছু শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে বা কোনো কোনো শিক্ষার্থী তারা চাকরির সংস্থান পেয়েছে, তারা কর্মসংস্থানে নিয়োজিত আছে। যেসব শিক্ষার্থী আমার অনুপস্থিত রয়েছে তাদের সকলের মোবাইল নাম্বার আছে, আমরা ইতিমধ্যে যোগাযোগ শুরু করছি। তো দেখা যাচ্ছে আমরা বিশেষ করে সহসা আমার যে অনুপস্থিত শিক্ষার্থীরা রয়েছে সহসা তাদেরকে আমরা স্কুলে ফিরে আনতে পারবো। বিষয়টি ভাবাচ্ছে শিক্ষা সংশ্লিষ্টদের। ঝরে পড়া রোদের পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে নেওয়া হয়েছে পদক্ষেপ। যারা একেবারেই ড্রপ আউট অথবা সম্ভাব্য ড্রপ আউট, তাদের ক্ষেত্রে খোঁজখবর নিয়ে সঠিক তথ্য নিয়ে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে যাতে করে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়, এবং আমরা আশা করছি বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল হব। সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় সচেতন নন অনেক অভিভাবক, আছে নানা অজুহাত। অনুপস্থিত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হলে শিক্ষকদের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি আমাদের স্থানীয় শিক্ষা কর্মকর্তাদেরও ভূমিকা পালন করতে হবে। সমন্বিত উদ্যোগ নিয়ে তাদেরকে ক্লাসে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে এবং তাদের এই যে বকেয়াগুলো আছে এগুলো মওকুফ করে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। ফেনীতে সরকারি বেসরকারি মিলিয়ে 9 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। পর্যটকদের জন্য করোনা বিধিনিষেধ শিথিল করছে থাইল্যান্ড। 1 নভেম্বর থেকে 10 দেশের নাগরিকরা শর্ত মেনে ভ্রমণের সুযোগ পাবে থাইল্যান্ডে। দেশটির প্রধানমন্ত্রী প্রয়ুত চান বলেন, যুক্তরাজ্য, চীন, জার্মানি এবং যুক্তরাষ্ট্র সহ কম ঝুঁকিতে থাকা দেশের নাগরিকরা প্রবেশের সুযোগ পাবে, তবে তাদের নেওয়া থাকতে হবে পূর্ণাঙ্গ ডোজ করোনা ভ্যাকসিন। এমনকি ভ্রমণের আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট এবং বিমানবন্দরে নামার পরও করাতে হবে করোনা পরীক্ষা। এরপর নেগেটিভ সনদ মিললেই উন্মুক্তভাবে দেশটিতে বেড়ানোর সুযোগ পাবেন পর্যটকরা। মূলত পর্যটন খাতকে গুরুত্ব দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য বলছে, গেল বছর দেশটিতে ভ্রমণ করেছে মাত্র 70,000 পর্যটক, অথচ 2019 সালে এই সংখ্যা ছিল 4 কোটির বেশি। টি-20 বিশ্বকাপের আগে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8টায়। সেই ম্যাচের আগে 2 ঘন্টার অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ দল, তবে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাক ইঞ্জুরিতে পড়ায় এই ম্যাচ খেলবেন না তিনি। আর আইপিএল শেষে দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান। রোববার ওমান থেকে আমিরাতের আবুধাবিতে পৌঁছার পর দলের সাথে যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলের দল রাজস্থান রয়্যালস ভালো না করলেও অভিজ্ঞতা দারুণ হয়েছে মোস্তাফিজের। নিয়েছেন 14 উইকেট। সেই অভিজ্ঞতায় কি বলছেন তাসকিনকে? আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে লিটন দাস কিংবা মুশফিকুর রহিম সবাইকে বেশিরভাগ শট ব্যাকফুটে খেলতে দেখা গেছে। বাড়তি বাউন্সের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা ব্যাটসম্যানদের। আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেই সবার আগে শ্রীলঙ্কার মতো বড় প্রতিপক্ষ, আর তাই তো অনুশীলনে ছাড় নয় মাহমুদুল্লাহর দলের। নুরুল হাসান সোহান কিংবা দলের সাথে থেকে যাওয়া রুবেল হোসেন সবাই তৎপর নিজের সেরা প্রস্তুতি নেয়ার লক্ষ্যে। এখানেই 12 অক্টোবর শ্রীলঙ্কা আর 14 অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে আবার ওমানে ফিরে যাবে টাইগাররা। সেই ফেরাটা 16 অক্টোবর। ঠিক পরদিনই স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ, আর তাই ভ্রমণ ক্লান্তি নিয়েই টাইগারদের শুরু করতে হবে বিশ্বকাপের মিশন। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। খুব বেশি কনসার্ন নেই। রিয়াদের অবভিয়াসলি একটু হালকা স্লাইড ব্যাক পেন আছে, বাট যেহেতু সামনে যখন আমাদের কম্পিটিশন শুরু হবে তখন খুব একটা বিশ্রাম পাওয়ার সুযোগ নেই। ব্যাক টু ব্যাক ম্যাচ আছে, যার জন্য আমরা কোনো রিস্ক নিচ্ছি না। যেহেতু আমাদের সিজন প্লেয়ার, তোর একটু বিশ্রাম দিলে এবং ম্যাচের আগে প্রস্তুত করতে পারলে ভালো হয়, সেটাই করছি আমরা। রেপ্লিকানা টি-20 বিশ্বকাপে টাইগারদের পরা মূল জার্সি কিনতে পারবেন ক্রিকেট প্রেমীরা। এই জন্য গুনতে হবে 1000 থেকে 1400 টাকা। পাওয়া যাবে আড়ংয়ের আউটলেটে আগামীকাল থেকে। আনুষ্ঠানিক জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসব জানিয়েছে জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচনের এই অনুষ্ঠানের আগেই ভক্তরা জেনে গেছেন কোন জার্সিতে এবার বিশ্বকাপ মাতাবে টাইগাররা। লাল সবুজের রেট্রো জার্সিতে এবার ছিল 2004 সালের আবেগ, তবে অ্যাওয়ে জার্সি মানে লাল জার্সিটা এবারই এলো সামনে। কি বার্তা আছে এই ডিজাইনে? ওই জার্সিটা পরে আমরা বেসিক্যালি সম্ভবত একটা ম্যাচ খেলবো। আর ওই জার্সিটা যে আমার থিম ছিল, মানে আমাদের যেহেতু আমরা টাইগার্স বলি, টিম টাইগার্স বলি, ওইখানে আপনারা দেখবেন জার্সিটার মধ্যে বাঘের একটা আঁচড়ের দাগ আছে। তো ওই মানে টাইগারের সাথে একটা সিনক্রোনাইজ করার চেষ্টা করেছি আমরা। বিশ্বকাপ জার্সি মানেই চাহিদা থাকে অনেক, সবাই চায় স্মৃতিটা ধরে রাখতে। হাজার হাজার ফোন পাই জার্সির জন্য, যে আকরাম ভাই আমাকে একটা জার্সি দেন, আমি সেন্টুকে এটা
ফোন করি, লজ্জা পাই, তারপরে বলি যে সেন্টু আমার জার্সি লাগবে। সেই বিড়ম্বনা এড়ানোর সুযোগও থাকছে। 2019 বিশ্বকাপের মতো জার্সি কিনতে পারবেন ভক্তরা। এটা পাওয়া যাবে 13ই অক্টোবর থেকে আমাদের সব আউটলেটে, প্লাস arong.com এবং arong অ্যাপে। আজকে রাত্রে এখন থেকেই আপনারা ক্রেতারা প্রি অর্ডার করতে পারবে আমাদের arong.com এবং arong অ্যাপে। জার্সির দাম অ্যাডাল্ট জার্সি হচ্ছে 1400 টাকা পাওয়া যাবে এবং বাচ্চাদের জার্সি 1000 টাকায় পাওয়া যাবে। আউটলেটের সাথে অনলাইনেও করা যাবে বুকিং। তাই তো সাকিব রিয়াদদের মাঠের লড়াই শুরুর আগেই আপনার হাতে পৌঁছাতে প্রস্তুত লাল সবুজের জার্সি। তাহলে অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে আজ আলাদা ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও পর্তুগাল, যেখানে হাঙ্গেরিকে আতিথ্য দেবে ইংল্যান্ড আর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল লড়বে লুক্সেমবার্গের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে রাত 1:15। আই গ্রুপের শীর্ষ দল ইংল্যান্ড 7 ম্যাচ খেলে 21 পয়েন্ট নিয়ে সবার উপরে সাউথগেট শিষ্যরা। দ্বিতীয় স্থানে থাকা আলবেনিয়ার চেয়ে 4 পয়েন্টে এগিয়ে ইংলিশরা। এই ম্যাচে জয় পেয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে দলটি। যদিও দারুণ ছন্দে আছে ইংলিশ শিবির, সবশেষ ম্যাচে অ্যান্ডোরাকে হারিয়েছে 5-0 ব্যবধানে। হাঙ্গেরির বিপক্ষে একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ সাউথগেট। আক্রমণ ভাগে হ্যারি কেইন ও রাহিম স্টার্লিংয়ের সঙ্গে একাদশে দেখা যেতে পারে গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ও মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনকে। এদিকে এই গ্রুপের ম্যাচে পর্তুগাল আতিথ্য দেবে লুক্সেমবার্গকে। বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে খুব একটা স্বস্তিতে নেই পর্তুগিজরা। 5 ম্যাচ খেলে 13 পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে, 1 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে সার্বিয়া। যদিও গ্রুপে এখনও অপরাজিত রোনালদো ফার্নান্দেসরা সবশেষ ম্যাচে কাতারকে 3-0 গোলে হারানো পর্তুগিজ শিবির আছে স্বৈরাচ্ছন্দ্যে। বিপরীতে সার্বিয়ার কাছে হারের অভিজ্ঞতার সঙ্গে লুক্সেমবার্গের। এবার সাফ ফুটবলের খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচ দুটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত 2 সেমিফাইনাল, যেখানে প্রথমটিতে চাপমুক্ত থেকে বাংলাদেশ দলের জয় নিশ্চিত করে ফিরতে চান মাঝ মাঠের অদম্য সেনানী রাকিব হোসেন। টিম ম্যানেজমেন্টও বিশ্বাস করে এবার ফাইনালে ওঠা সম্ভব। নিজেদের সর্বোচ্চটা দিতে মুখিয়ে আছে গোটা দল। সোহেল সাদের ক্যামেরায় মালদ্বীপ থেকে জানাচ্ছেন অলোক হাসান। সমীকরণ জানা শেষ, এবার মেলানোর পালা। নেপালের বিপক্ষে জীবন মরণের ম্যাচের আগে তাই প্রস্তুতিতে সুপার সিরিয়াস টিম বাংলাদেশ। বরাবরের মতো এদিনও শিষ্যদের কৌশল রপ্তের ক্লাস দিয়ে শুরু অস্কারের পাঠশালা। ওয়ার্ম আপ স্ট্রেচিংয়ের পর অনুশীলনের সিংহভাগ জুড়ে ছিল মিডফিল্ডে বল দখল আর স্ট্রাইকারদের গোল খরা কাটানোর প্রচেষ্টা। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে যে বাড়তি দায়িত্ব নিতে হবে ফরওয়ার্ডদের, সবার মতো সেটি অজানা নয় মিডফিল্ডার রাকিব হোসেনের। গ্যালারিতে বসেই দেখেছেন মালদ্বীপের কাছে সতীর্থদের অসহায় আত্মসমর্পণ। নেপাল ম্যাচে সেই জ্বালা মেটাতে চান অস্কারের প্রিয় ছাত্রটি। দল হারছে, এমনি কষ্ট লাগার ব্যাপার। আমি চাই আমি সামনের ম্যাচে এই আর ভালো করে খেলা ম্যাচটা উইন করতে চাই। রাকিবের মতোই কার্ড সংকট কাটিয়ে অঘোষিত সেমিফাইনালে ফেরার অপেক্ষায় বিশ্বনাথ ঘোষও। তবে একই কারণে ইয়াসিনের ছিটকে যাওয়া দুশ্চিন্তার নাম বাংলাদেশের জন্য। সাফের শেষ 4 আসরে প্রাপ্তির খাতা শূন্য বাংলাদেশের। হতাশার সেই গল্প এবার বদলাতে চান ফুটবলাররা। ওদের চিন্তা থাকবে ড্র হতে হবে, কিন্তু আমাদের চিন্তা জিতা, কারণ আমরা বেশি প্রেশার থাকবো না, কারণ ওরা প্রেশার বেশি থাকবে, কারণ ওদের ওদের 6 পয়েন্ট, আমাদের 4 পয়েন্ট, আমরা জেতার জন্য খেলবো, কোনো প্রেশার নেই ইনশাল্লাহ। আয়োজকদের উদাসীনতা আর অপেশাদার আচরণের ব্যাপারে সাফকে লিখিত অভিযোগ জানিয়েছে বাংলাদেশ। বাস না আসার কারণে বাধ্য হয়ে পায়ে হেঁটে যেতে হয়েছে, যেটা আমরা সাফকে লিখিতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, যাতে এই ধরনের বিষয়গুলো আর পরবর্তীতে না হয় বা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। 6 আসর আর দীর্ঘ 16 বছরের অপেক্ষার পথ শেষ হতে যাচ্ছে, যার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হচ্ছে আর একটি ম্যাচের জন্য। নেপালের বিপক্ষে কোনো রকম সমীকরণ নেই, একটি জয় পেলেই পা রাখবে বাংলাদেশ স্বপ্নের ফাইনালে। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে গোটা দল। অস্কারের মাথায় কি কাজ করছে সেটি দেখা যাবে মাঠের 90 মিনিটে। অলোক হাসান, যমুনা স্পোর্টস, মালদ্বীপ। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন টুম্পা হাসান। সঙ্গেই থাকুন।